আসসালামু আলাইকুম। আমরা আজকে নিউমোথোরাক্স রিলেটেড ক্লিনিক্যাল মেডিসিন এবং লং কেসের প্রোফার্মা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা নিউমোথোরাক্স জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। নিউমো শব্দের অর্থ হচ্ছে এয়ার, আর থোরাক্স শব্দের অর্থ হচ্ছে চেস্ট। সো এয়ার ইন চেস্ট হচ্ছে নিউমোথোরাক্স। আমাদের যে লাংসকে কভার করে থাকে একটা সেরাস ক্যাভিটি, যেটার নাম হচ্ছে প্লুরা। আমরা অলরেডি এটা জানি। এই প্লুরাল স্পেসে যদি কোনো কারণে এক্সেস অ্যামাউন্ট অফ এয়ার এসে ট্র্যাপড হয়ে যায়, সেটাকেই হচ্ছে নিউমোথোরাক্স বলে। এবং এটা কজ স্পন্টেনিয়াসলিও হতে পারে বা কোনো কারণে চেস্ট ওয়ালের ড্যামেজ বা ট্রমার জন্য হতে পারে। এবং এটাই হচ্ছে ডেফিনেশন: presence of air in pleural space which may be due to spontaneous cause or trauma to chest wall. তো এটা রিস্ক ফ্যাক্টর আছে কিছু। নাম্বার 1 হচ্ছে স্মোকিংয়ের জন্য যেটা হয়, অ্যালভিওলার ড্যামেজ হতে পারে, যেরকম সিওপিডি একটা ফিচার হচ্ছে এমফাইসেমা। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, এমফাইসেমার একটা সিকুয়েল হচ্ছে এমফাইসেমাটাস বুলা। এই বুলাগুলি রাপচার্ড হয়ে, এখানে ধরলাম এই লাংয়ের এই প্লুরাল স্পেস আর এই হচ্ছে প্যারেনকাইমার বুলা, এই বুলাগুলি রাপচার্ড হয়ে এখানে হচ্ছে এয়ারটা এসে চলে আসতে পারে প্লুরাল স্পেসে। সো এই জন্য স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর। টল স্ট্যাচার যাদের হচ্ছে লম্বা থাকে, তাদের লাংয়ের অ্যাপেক্সে বেশি মেকানিক্যাল স্ট্রেস থাকে। এটার এক্সাক্ট মেকানিজম আমি জানি না, বাট এটা বলা হয়ে থাকে তাদের লাং অ্যাপেক্সে বেশি মেকানিক্যাল স্ট্রেস হওয়ার কারণে এই অ্যাপেক্সটা রাপচার হওয়ার চান্স থাকে। অ্যাপিক্যাল সাবপ্লুরাল ব্লেব মানে হচ্ছে এরকম করে একটা মানে ব্লিস্টার টাইপের, বাট বেসিক্যালি লাংয়ের পার্সপেক্টিভে হচ্ছে এরকম করে একটা আউটপাউচিং। তো অ্যাপেক্সে এরকম ব্লেব থাকলে ব্লেবটা রাপচার হতে পারে, সেখান থেকে আর কি নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, এটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথোরাক্সের কজ। এটা মোস্ট কমন হচ্ছে আমার যতদূর মনে পড়ে সিওপিডি এবং টিউবারকুলোসিস। এছাড়াও অ্যাজমা, লাং অ্যাবসেস, ফাইব্রোসিস, পালমোনারি ইনফার্কশন সব কিছুই কজ হতে পারে। পরে আমরা দেখবো ইনশাল্লাহ। এনিওয়েজ, তো এরপরে আমরা আসি হচ্ছে টাইপস অফ নিউমোথোরাক্স। বেসিক্যালি টাইপস বলতে এটা প্রেজেন্টেশন আর কি। তো এটার 3টা মেজর টাইপ, একটা হচ্ছে ক্লোজড, একটা ওপেন, একটা হচ্ছে টেনশন। তো ক্লোজড যেটা, এই ক্ষেত্রে হচ্ছে এয়ারওয়ে এবং প্লুরাল মধ্যে কোনো থাকবে না, কমিউনিকেশন থাকবে না। এখানে যেটা ব্লক পড়ছে একটু সিল্ড কমিউনিকেশন বিটুইন এয়ারওয়ে অ্যান্ড প্লুরা। এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এখানে কোনো কমিউনিকেশন থাকতেছে না, সেহেতু এখানে এয়ারটা ট্র্যাপড হয়ে আছে, এবং এই ট্র্যাপড হওয়ার কারণে এখানে আর কি প্রেশারটা বেড়ে গেছে, যেহেতু এই এয়ারটা অন্য কোথাও যেতে পারতেছে না, এখানে হাই প্রেশার। সো এই হাই প্রেশার হওয়ার কারণে বাইরে থেকে আমরা যখন এয়ার নিতেছি, সেটার এইখানে আসার টেন্ডেন্সি থাকতেছে না। তো আলটিমেটলি এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যায়। তো এখানে নেগেটিভ প্রেশার থাকতেছে, আর হচ্ছে এখানে স্পন্টেনিয়াসলি রিবজর্ব হয়ে যাবে এই এয়ারটা। সো স্পন্টেনিয়াসলি এই জিনিসটা হিল হবে নিজে নিজে উইদিন ফিউ উইকস। এবং যেহেতু এখানে এয়ারওয়ের সঙ্গে কোনো কমিউনিকেশন নাই, সেহেতু এখানে ইনফেকশনটা আনকমন। ওপেন টাইপটা কমপ্লিটলি অপোজিট। এইখানে হচ্ছে সিল হচ্ছে না, এখানে এয়ারওয়ে এবং প্লুরার মধ্যে একটা পেটেন্ট আছে, কমিউনিকেশন আছে, যার কারণে এই অ্যাটমসফিয়ারিক এয়ারটা, মানে আমরা যেটা ইনহেল করতেছি, সেটা এই রেসপিরেটরি ট্র্যাক থেকে আলটিমেটলি প্লুরোয়ে যাইতেছে। সো একটা সময় আর কি ইকুইলিব্রিয়ামে চলে আসবে। সো বাইরেও এক অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকলে আমাদের প্লুরার মধ্যেও এক অ্যাটমসফিয়ারিক প্রেশার চলে আসবে। সো এই প্লুরাল প্রেশারটা হচ্ছে ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার হয়ে যাবে। এবং এখানে যেহেতু এয়ারওয়ের সঙ্গে কমিউনিকেশন আছে, ইনফেকশন মে অকার। কমন কজেস ইনক্লুড ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা। খুবই সেলফ এক্সপ্লেনেটরি যে এই ব্রঙ্কাস এবং প্লুরার মধ্যে একটা ফিস্টুলা আছে। সো এখানে একটা পেটেন্ট কানেকশন আছে, এই যে এখানে একটা পেটেন্স আছে, এজন্য হচ্ছে এখানে চলে আসতেছে এয়ার। তারপর হচ্ছে ইনফাইসেমেটাস বুলার রাপচার হতে পারে, এটাও মোটামুটি বোঝাই যায় যেখানে রাপচার হয়েছে বুলা। সো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে এখানে আছে, মানে ডাইরেক্ট কমিউনিকেশন আছে, এয়ারওয়ে থেকে ডাইরেক্ট এসে এই লাংসের মাধ্যমে প্লুরায় যাইতেছে। তারপর রাপচার অফ টিবি ক্যাভিটি অ্যান্ড লাং অ্যাবসেস, এটাও মোটামুটি সেম এই এমফাইসেমার কেসই। এখানে হচ্ছে একটা ক্যাভিটেশন ছিল, ক্যাভিটিটা রাপচার হয়েছে, এখানে চলে আসতেছে এয়ার। সো এইখানে হচ্ছে এভাবে ওপেন টাইম অফ নিউমোথোরাক্স হতে পারে। ফাইনালি হচ্ছে টেনশন টাইপ। এই ক্ষেত্রে হচ্ছে একটা ওয়ান ওয়ে ভ্যালভ হিসাবে কাজ করতেছে, মানে এমন না যে এখানে আবার যাইতেছে আবার আসতেছে, এভাবে ইকুইলিব্রিয়ামে আসার স্কোপটা আসলে নাই। এখানে হচ্ছে জাস্ট ওয়ান ওয়ে ভ্যালভ হিসাবে কাজ করতেছে, এবং প্রোগ্রেসিভলি এখানে প্লুরাল প্রেশার বাড়তেছে। একটা টাইমে দেখা যাবে যে এখানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার ছিল, অ্যাটমসফিয়ার ইনহেল করতে করতে এখানে 10 অ্যাটমসফিয়ারিক প্রেশার হয়ে গেছে, এবং তারপরেও বেড়েই চলতেছে যেহেতু এটা ওয়ান ওয়ে। তো এখানে সেটাই লেখা যে এয়ারওয়ে এবং প্লুরার মধ্যে একটা ওয়ান ওয়ে ভ্যালভ হিসেবে এটা কাজ করতেছে, প্রোগ্রেসিভ প্রেশার ইনক্রিজ করতেছে, এর জন্য এখানে পজিটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার। এখানে 0 ছিল, এখানে ছিল নেগেটিভ, আর এখানে হচ্ছে পজিটিভ টেনশনে।
তো এইটার কারণে হচ্ছে ম্যাসিভ নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে, যেটার কারণে মিডিয়াস্টিনাল শিফট হতে পারে। মিডিয়াস্টিনাল শিফট হলে হচ্ছে হেলদি সাইডটাই, যেখানে দেখা যাচ্ছে মিডিয়াস্টিনাল শিফট হচ্ছে, যে হার্টটাকে ওই পাশে নিয়ে যেতেছে। সো অ্যাপেক্স বিট শিফটেড হবে, দেন এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা জায়গা মতো থাকবে না, দেন হচ্ছে ওভারঅল আর কি ট্র্যাকিয়ার ডেভিয়েশন হবে অপোজিট সাইডে। সো অপোজিট সাইড অফ লাং বেসিক্যালি কম্প্রেসড হইতেছে, এবং এর কারণে হচ্ছে সিস্টেমিক ভেনাস রিটার্নটা কম্প্রোমাইজ হবে, ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কম্প্রোমাইজ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের নিউমোথোরাক্সের টাইপস। এরপর আমরা আসি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স কেন হয়, সেটার কয়েকটা কজ। এটা প্রাইমারি কজে হতে পারে, সেকেন্ডারি কজে হতে পারে। প্রাইমারি কজ হচ্ছে যেটা আগেই পড়ছিলাম, যে আমরা প্লুরাল ব্লেব রাপচার যদি হয়, এখানে ব্লেব বানানো বলেছে, এই হচ্ছে ব্লেব। আর অথবা যেটাকে আরেকভাবে ডিফাইন করছে, ব্লেব তো এরকম মানে এই ধরলাম হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা, এই ভিসেরাল প্লুরা, এই হচ্ছে ব্লেবটা লাং প্যারেনকাইমার সাথে থাকতেছে, এই জন্য এটাকে রাপচার হলে আর কি স্পেসে আসতে পারে। আর পালমোনারি এন্ড অফ প্লুরাল এডহেশন সেম জিনিস, যে এই জায়গাটায় যেটা হচ্ছে ভিসেরাল প্লুরা, তো পালমোনারি এন্ডটার এই জায়গাটা যদি কোনো কারণে ড্যামেজ হয় বা রাপচার হয় উইথ অর উইদাউট ব্লেব, সেখানে হচ্ছে এয়ার চলে আসবে। তো এটা প্রাইমারি কজে। সেকেন্ডারি কজে আমি যেটা বললাম টিবি অ্যান্ড সিওপিডির জন্য হতে পারে, এছাড়া অ্যাজমা, লাং অ্যাবসেস, কার্সিনোমা অফ লাং, ফাইব্রোসিস, পালমোনারি ইনফার্ক্ট বা কোনো সিস্টিক ডিজিজ, এগুলির জন্য হচ্ছে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। এরপরে আমরা আসি ক্লিনিক্যাল ফিচার্স অফ নিউমোথোরাক্স। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউনিল্যাটারাল প্লুরাটিক চেস্ট পেন। ইউনিল্যাটারাল হচ্ছে মোর কমন প্রেজেন্টেশন, দুইটা লাঙে যদি কোনো রেয়ার কেস ইনভলভ হয় সেক্ষেত্রে বায়োল্যাটারাল হবে, গোজ উইদাউট সেইং। এটার কজ হচ্ছে এই তো আমাদের প্লুরা, এই হচ্ছে ভিসেরাল প্লুরা, এই প্যারাইটাল প্লুরা। তো যখন হচ্ছে এই প্লুরাল স্পেসে চলে আসতেছে, বাতাস চলে আসতেছে, তখন এটা এক্সপ্যান্ড করতেছে। প্লুরাটা এক্সপ্যান্ড করার কারণে হচ্ছে প্লুরাকে যে নার্ভগুলি, সোম্যাটিক নার্ভরা সাপ্লাই দেয়, তো সেই সোম্যাটিক নার্ভটা ইরিটেটেড হবে, তো এটার জন্য একটা শার্প পেইন হবে, খুব একটা প্লুরাইটিক পেইন, যেটা একদম খুব শার্প স্কুইজিং বা স্ট্যাবিং টাইপের একটা পেইন, এবং এটা সাডেন অনসেট হবে, এটা বোঝাই যাইতেছে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে বাতাস ঢুকছে, এই জন্য এক্সপ্যান্ড হয়েছে, বা ইউজুয়ালি আর কি এটাই হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস। এটা হচ্ছে সিভিয়ার হয় এবং হচ্ছে স্পন্টেনিয়াসলি রিজলভ হয় না, কারণ হচ্ছে ক্লোজ টাইপ, যেটা ক্লোজ টাইপের পেশেন্ট তো আসলে আমাদের কাছে সেইভাবে আসাটা আনলাইকলি আর কি। হসপিটালাইজড পেশেন্ট যতই আমি দেখছি, তারা হচ্ছে হয় ওপেন টাইপ, না হলে হচ্ছে টেনশন, মেনলি টেনশন টাইপে আসে, এবং টেনশন টাইপে দেখা যায় এই যে সিভিয়ার ব্রেথলেসনেসটা, এটা প্রোগ্রেসিভলি ওয়ার্স হয়, এই যে র্যাপিডলি প্রোগ্রেসিং শর্টনেস অফ ব্রেথ দেখা যায় টেনশন টাইপে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নোট। ব্রেথ সাউন্ড হচ্ছে যদি মাইনর নিউমোথোরাক্স হয়, স্মল নিউমোথোরাক্স যেটা, সেই ক্ষেত্রে হচ্ছে নর্মালি থাকে, বাট ইন কেস অফ সিগনিফিকেন্টলি লার্জ নিউমোথোরাক্স, এখানে যেটা বলছে যে এই যদি আমাদের চেস্টের ফুল ডায়ামিটারটা হয়, সেটার যদি আমরা হাফ চিন্তা করি, এই যে হেমিথোরাক্স, এটা মানে একটা থোরাক্সের হাফ, এটার যদি 15%ই লাং অকুপাই করে, মানে নিউমোথোরাক্সের স্পেসটা অকুপাই করে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা সিগনিফিক্যান্ট আমরা বলতেছি, এবং এই ক্ষেত্রে আমরা রিডিউসড ব্রেথ সাউন্ড পাই। এবং রিডিউসড বা অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ডের সাথে যদি আমরা হাইপার রেজোনেন্ট পারকাশন নোট পাই, এটা হচ্ছে ডায়াগনস্টিক অফ নিউমোথোরাক্স, এবং এটাই পরের লাইনে বলা হয়েছে যে এটা আসলে হাইপার রেজোনেন্ট হওয়া উচিত, নট রেজোনেন্ট, কারণ রেজোনেন্ট তো এমনিতেই। এবং টেনশন টাইপ নিউমোথোরাক্স হচ্ছে ফার্দার কিছু জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, লাইক ট্যাকিকার্ডিয়া, মানে হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে, হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমে যাবে, সায়ানোসিস, এটা হচ্ছে যেগুলো মিউকাস মেমব্রেন স্কিন, এগুলোর হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন হতে পারে, অর্থাৎ ডিউ টু ইনক্রিজ লেভেল অফ ট্র্যাপড কার্বন ডাইঅক্সাইড, যেহেতু ঠিকমতো রেসপিরেশন হইতেছে না, সেহেতু আর কি কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপিং হইতেছে। ট্র্যাকিয়াল ডিসপ্লেসমেন্ট হবে, যেহেতু একটা লার্জ, আমি যদি এইভাবে ইলাস্ট্রেট করি, এখানে ধরলাম যে প্রচুর পরিমাণে এয়ার জমছে, সো এখানে আর কি মিডিয়াস্টিনামটা পুরাটাই শিফট হয়ে আর কি হেলদি সাইডে চলে যাবে, সো হেলদি সাইডে মিডিয়াস্টিনাম শিফট হবে, এবং উইথ ট্র্যাকিয়া, যেহেতু ট্র্যাকিয়া মিডিয়াস্টিনামের পার্ট। আর এটা একটা ইন্টারেস্টিং থিং টু নোট, যে এই শিফটটা অ্যাবসেন্ট হতে পারে যদি কোনো ম্যালিগনেন্সি বা স্কার স্প্লিন্টার হিসেবে কাজ করে। মানে এভাবে যদি আমি একটা মিডিয়াস্টিনাম আঁকি ফ্রম অ্যাবাভ, এই হচ্ছে যদি লাংস হয়, দুইটা লাংস, এখানে ধরলাম কোনো একটা ম্যালিগনেন্সি আছে, সো এটা এখানে নিউমোথোরাক্স হলো, এটা পুশ করে এইদিকে যাওয়ার ট্রাই করতেছে, কিন্তু যেহেতু এখানে একটা অবস্ট্রাকশন টাইপের কিছু একটা আছে, একটা স্কার বা একটা হচ্ছে ক্যান্সার, সেই ক্ষেত্রে হচ্ছে এটা পুশ করতে পারবে না, সো এই ক্ষেত্রে হচ্ছে এই শিফটটা অ্যাবসেন্ট থাকবে। ইনভেস্টিগেশনে হচ্ছে নাম্বার 1 এবং মোস্ট ইম্পর্ট্যান্ট চেস্ট এক্সরে।
আচ্ছা, আমি একটু মেনশন করতে ভুলে গেছি যে রিটেন কোয়েশ্চেন যদি আসে ক্লিনিক্যাল ফিচার্স অফ নিউমোথোরাক্সে আসবে, পার্টিকুলারলি টেনশন টাইপে কী কী দেখা যায় এটাই। তো টেনশন টাইপ যদি আমি একটু রিক্যাপ করি, এই তিনটার সাথে হচ্ছে প্রোগ্রেসিভলি ওয়ার্সেনিং শর্টনেস অফ ব্রেথ, সিভিয়ার ইউনিল্যাটারাল প্লিউরাইটিক চেস্ট পেইন, আর হচ্ছে এই যে অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড, এই তিনটার সঙ্গে হচ্ছে এই তিনটা। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন যেটা বলতেছিলাম, চেস্ট এক্সরে নাম্বার 1 আমাদের রেডিওলজিক্যাল দিয়ে টেস্ট। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লাংসটা কমপ্লিটলি ট্রান্সলুসেন্ট থাকবে, মানে নর্মালি তো লাংসটা এরকম মানে ডার্ক থাকে, এয়ারফিল্ড থাকে, এর মধ্যে মধ্যে হচ্ছে এরকম রিবের মার্কিং থাকে। তো এটা হচ্ছে অনেক বেশি ডার্ক হয়ে যাবে, এতটাই ডার্ক হয়ে যাবে যে এই রিবের যে মার্কিংগুলি এগুলি অ্যাবসেন্ট থাকবে, নো লাং মার্কিং। ইভেন হচ্ছে যে ছোটো ছোটো ব্রঙ্কাসের জন্য থাকে, ভেসেলস থাকে, সেই যে ছোটো ছোটো ভেসেলগুলিও আর কি অবলিটারেটেড হয়ে যাবে একদম। তো এছাড়া হচ্ছে একটা শার্পলি ডিফাইন্ড এজ অফ ডিফ্লেটেড লাং, মানে হচ্ছে কলাপসড লাং মার্জিন বলে, মানে এইটা যদি আমরা লাং দেখি দেখা যাবে হচ্ছে এরকম পুরোটা ডার্ক, এইখানে হচ্ছে একটা এরকম সাদা পার্ট বা একটু লেস ডার্ক একটা পার্ট, এটা হচ্ছে কলাপস লাং মার্জিন। আমরা ছবি দেখবো ইনশাল্লাহ একটু পরে। তারপর এক্সটেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অফ মিডিয়াস্টিনামটা ডিপ্লেসড হয়েছে কি হয় না, এবং যদি হয়ে থাকে কতটুকু হয়েছে, এটা আমরা জাজ করতে পারবো। আর হচ্ছে যদি কোনো প্লুরাল ডিজিজ থাকে সেটাও এখানে চেস্ট এক্সরের মাধ্যমে আইডেন্টিফাইড হয়ে যাবে। সিটি স্ক্যানটা রুটিনলি করা হয় না, কমপ্লিকেটেড কেসে করা হয়, যখন আয়াট্রোজেনিক ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলার কারণে নিউমোথোরাক্স হয় সেই ক্ষেত্রে আর কি এটা করা হয়ে থাকে। তো আমরা একটু ছবিতে যাই, একটা এখানে চেস্ট এক্সরে দেওয়া আছে। তো এখানে অ্যারো দিয়ে আমরা যদি দেখি, এটা হচ্ছে ইন্সপাইরেশন ফেজে। ইন্সপাইরেশন যখন হচ্ছিল তখন হচ্ছে লাংয়ের ভলিউমটা বেড়ে গেছে। সো এখানে হচ্ছে আমরা মিডিয়াস্টিনাম শিফটটা অতটা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না, বাট এখানে হচ্ছে এক্সপাইরেশনের সময় এই ছবিটা দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি যে ট্র্যাকিয়াল ডেভিয়েশন হইতেছে, আর হচ্ছে পুরা এই জিনিসটা পুশ করে এই পাশে নিয়ে যাইতেছে সব কিছু। আর এখানে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে হাইপার লুসেন্স, যে এই পাশটা হেলদি সাইডটা যদি দেখি, এখানে হচ্ছে এরকম আমরা স্মল ভেসেলসগুলো দেখতে পাইতেছি। তারপর এখানে হচ্ছে আমরা লাংকে কভার করে যে ইগুলো আছে, রিবসগুলোর মার্কিং আমরা দেখতে পাইতেছি। বাট এইখানে আমরা যদি দেখি এই পর্যন্ত ক্লিয়ার, এরপরে কিন্তু অতটা ক্লিয়ার না, এই পার্টটা কিন্তু হাইপার লুসেন্ট। এবং কলাপসড লাং মার্জিন যেটা এই যে এইখানে হচ্ছে কলাপসড লাং মার্জিন যেটা অ্যারো দিয়ে দেখানো আছে, এটা বোঝা যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে। নিচে হচ্ছে সিটি স্ক্যানের দুইটা দেওয়া, এক্ষেত্রে হচ্ছে যে একটু পুরা হাইপার লুসেন্ট একটা লাং, একদম পুরাটা ডার্ক হয়ে আছে। এখানে আমরা হচ্ছে ব্রঙ্কিয়াল ভেসেলস দেখতে পাইতেছি। তারপরে এখানে আমরা দেখতে পাইতেছি যে হার্টটাকে পুশ করতেছে এই পাশে, এই যে এখানে হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিটি এবং এক্সরে থেকে ফাইন্ডিং। এরপরে আমরা আসি ম্যানেজমেন্টে বেশ স্ট্রেট ফরওয়ার্ড। এই ক্ষেত্রে হচ্ছে 3টা মেজার আমরা সিস্টেম অ্যাপ্লাই করি। নাম্বার 1 হচ্ছে স্মল নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এমনি ঠিক হয়ে যাক, রিজলভ করুক স্পন্টেনিয়াসলি। নাম্বার 2 হচ্ছে যদি একটু লার্জ সাইজের হয় সেক্ষেত্রে আমরা পারকিউটেনাস নিডল অ্যাসপাইরেশন করে বের করে দিই, মানে হচ্ছে স্কিনের নিচে একটা নিডল ঢুকাই দিয়ে সেখান থেকে যেন বাতাসটা বের হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে আমাদের চেস্ট ড্রেন, যেটা হচ্ছে ইন্টারকোস্টাল চেস্ট ড্রেন উইথ ভালভ সিস্টেম, যেটা হচ্ছে পজিটিভ প্রেশার ক্রিয়েট করে আমাদের এই যে ভিতরের এয়ারটা এটা যেন বের করে দেয়। এটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে অথবা রিফ্র্যাক্টরি প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে ইউজ করা হতে পারে। এখন হচ্ছে কোয়েশ্চেন কখন কোনটা ইউজ করি। নাম্বার 1 স্মল নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা কিছুই করি না, আশা করি স্পন্টেনিয়াস রিজলভ করে। স্মল নিউমোথোরাক্স কি এবং লার্জ নিউমোথোরাক্স কি, এটা যদি লাং হয়, এটা যদি আমাদের চেস্ট ওয়াল হয়, চেস্ট ওয়াল এবং লাংয়ের মধ্যে যদি লাং এজের মধ্যে ডিফারেন্সটা যদি 2 সেন্টিমিটারের কম হয় সেটাকে আমরা স্মল নিউমোথোরাক্স বলি, এবং যদি এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটারের চেয়ে বেশি হয় সেটাকে আমরা লার্জ নিউমোথোরাক্স বলি। স্মলের ক্ষেত্রে হচ্ছে আমরা স্পন্টেনিয়াসলি রিজলভের দিকেই যাই। লার্জের ক্ষেত্রে হচ্ছে যদি লার্জটা প্রাইমারি নিউমোথোরাক্স হয় অথবা যদি স্মল নিউমোথোরাক্স থাকে বাট উইথ শর্টনেস অফ ব্রেথ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পারকিউটেনাস নিডল অ্যাসপিরেশনে যাই। আমরা যদি এখানে চিন্তা করি যে এইখানে হচ্ছে একটু এয়ার জমছে, সো যে স্কিনের নিচে যেহেতু আমাদের লাংসটার আর ইসের মধ্যে যে স্কিনের মধ্যে একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, সো আমরা একটু স্কিনটাকে পাংচার করতেই পারি, যেহেতু একদম কাছাকাছি নাই, লাং এফেক্টেড হবে না। সো এখানে একটু স্মল পাংচার করে দিলাম, এখান থেকে এয়ার বের হয়ে আসলো, শেষ। নাম্বার 3 এক্ষেত্রে হচ্ছে ইন্টারকোস্টাল চেস্ট ড্রেন, এটা হচ্ছে একদম ফাইনাল স্টেজ। এই যেটা বললাম সেকেন্ডারি নিউমোথোরাক্স বা পারসিস্টেন্ট বা রিফ্র্যাক্টরি প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে এটি ইউজ করা হয়, এবং এক্ষেত্রে অবশ্যই হসপিটাল অ্যাডমিশন প্রয়োজন। এবং টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে আলাদাভাবে বলা যে চেস্ট ড্রেন করার আগে ক্যানুলা ইনসার্ট করতে হয় প্লুরাল স্পেসে। তো এরপরে হচ্ছে আমরা একটা প্রোটোকলের দিকে যাই।
এই প্রোটোকলটা হচ্ছে বেশ স্ট্রেট ফরওয়ার্ড। নাম্বার 1 হচ্ছে আমরা একটা চেস্ট এক্সরে করে দুইটা জিনিস আমরা চেক করি, যে নিউমোথোরাক্সের সাইজ কেমন, লার্জ না স্মল। নাম্বার 2 হচ্ছে মিডিয়াস্টিনাল শিফট আছে কিনা। যদি মিডিয়াস্টিনাল শিফট বা হাইপোটেনশন থাকে, মানে বিপি যদি কম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ওয়ার্নিং সাইন মনে করি, এবং এই ক্ষেত্রে আমরা যদি পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই চেস্ট ড্রেনের দিকে চলে যাই। যদি না পাই সেক্ষেত্রে আমরা অ্যাসেস করি যে আসলে এর আগে কোনো ক্রনিক লাং ডিজিজ ছিল কিনা। যদি ইয়েস হয় সেই ক্ষেত্রে অবশ্যই ক্রনিক লাং ডিজিজ আগে ছিল, চেস্ট ড্রেন। যদি নো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চেস্ট এক্সরে আবার দেখি যে এখানে হেমিথোরাক্সটা 15%-এর বেশি ছিল কিনা, লার্জ কিনা, বা তার শর্টনেস অফ ব্রেথ সিগনিফিকেন্ট কিনা। সেই ক্ষেত্রে যদি ইয়েস পাই সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করি যে সে কি 50 ইয়ার্সের চেয়ে বেশি ছিল। যদি ইয়েস হয় তাহলে হচ্ছে ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউবের দিকে আবার চলে যায়। যদি এখানে এই নিউমোথোরাক্স 15% স্মল থাকে, 15%-এর কম, বা যদি শর্টনেস অফ ব্রেথ সিগনিফিকেন্ট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে 6 ঘন্টা পর্যন্ত করি, অবজার্ভ করি। আবার আচ্ছা, এখানে মাঝখানে ছিল যে 50 ইয়ার্স ওল্ড ইয়েস হইলে তো আমরা চেস্ট ড্রেন করি। যদি নো হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা পারকিউটেনাস নিডল অ্যাসপিরেশন যেটা, ওইটার দিকে যাই। এই ক্ষেত্রে আর কি একটু এডিশনাল ইনফরমেশন দেওয়া ডেভিডসনে, যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যালং মিড ক্ল্যাভিকুলার লাইনে 16F ক্যানুলা ইউজ করে আমরা হচ্ছে এই অ্যাসপিরেশনটা করে থাকি। এখন যদি এতে দেখা যায় এই অ্যাসপিরেশনের পর যে 2.5 লিটারের চেয়ে বেশি বাতাস বের হয়ে গেছে, অথবা হচ্ছে নিউমোথোরাক্স এরপরেও পারসিস্ট করতেছে এই নিডল অ্যাসপিরেশন করার পর পারকিউটিনাসলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার চেস্ট ড্রেনের দিকে চলে যাই। আর যদি এখানে সলভ হয়ে যায় তো এখানেই সলভ হয়ে গেল। একটা ফাইনাল জিনিস যেটা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে রিকারেন্ট যদি নিউমোথোরাক্স হয় সেক্ষেত্রে সার্জিক্যাল প্লিউরোইডোসিস করা হয়। এই ক্ষেত্রে যেটা করা হয়, এটা ধরি আমরা একটা লাং স্পেস, প্লুরাল স্পেস, এখানে এটা নর্মাল আছে, এখন এইখানে বারবার রিকারেন্টলি নিউমোথোরাক্স হইতেছে, তো আমরা করি একটা বাইরের একটা এজেন্ট যেরকম ট্যালকম পাউডার বা কিছু একটা দিয়ে, বা স্কার টিস্যু ফর্ম করে আর্টিফিশিয়ালি এই জায়গাটা ফিল আপ করে ফেলি, যেন এখানে বাতাস আর্টিফিশিয়ালি না ঢুকতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা নিউমোথোরাক্সটা অ্যাভয়েড করি। ওকে, তো এই গেল আমাদের ম্যানেজমেন্ট। এইখানে হচ্ছে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি বলে এটাকে, ট্রায়াঙ্গেল অফ সেফটি। এই এরিয়াটায় আমরা হচ্ছে এই ইন্টারকোস্টাল যে ড্রেনেজ টিউবটা ইনসার্ট করি। এক্ষেত্রে হচ্ছে আপার বর্ডারটা হচ্ছে বেজ অফ অ্যাক্সিলা, এখানে হচ্ছে পেক্টোরালিস মেজরের ল্যাটারাল এজ, এখানে হচ্ছে ল্যাটিসমাস ডরসের ল্যাটারাল এজ, আর এই একদম বিলো হচ্ছে 15 ইন্টারকোস্টাল স্পেস। এই এরিয়াতে হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি এখানে ইনসার্ট করে চেস্ট ড্রেনেজ টিউব। ফাইনালি হচ্ছে আমাদের হিস্ট্রিটা কেমন হবে এটা আমরা অলরেডি অনেকটা জেনে গেছি, তো আবারও এখানে আমি বলতেছি আমাদের মেজর যে ফিচারগুলি, শর্টনেস অফ ব্রেথ থাকবে, চেস্ট পেইন থাকবে, কাফ থাকতে পারে, নাও থাকতে পারে, এই দুইটা হচ্ছে মেইন চিফ কমপ্লেন্ট ইন মাই অপিনিয়ন, এই দুইটাই লেখা উচিত। আর এই ক্ষেত্রে শর্টনেস অফ ব্রেথে আমরা হচ্ছে নাম্বার 1 গ্রেডিং করে দেখবো এটার কী কী অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আছে, এক্সারশনাল কিনা। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু একটা লাং অ্যাফেক্টেড, সেই সাইডে শুলে বা হচ্ছে ফ্ল্যাটভাবে শুলে হচ্ছে মানে অর্থনিয়া, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রিভেটেড হবে। তারপর হচ্ছে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড চেস্ট পেইন থাকবে, উইজ থাকবে না, আর হচ্ছে স্লিপ থেকে নাইটে অ্যাওয়েকনিংয়ের কোনো হিস্ট্রি ইউজুয়ালি থাকবে না, এবং হচ্ছে এটা কোনো ড্রাগ বা হচ্ছে রেস্ট দিয়ে রিলিভড হবে না। এই শর্টনেস অফ ব্রেথ এটা প্রোগ্রেসিভ থাকবে, স্পেশালি ইন কেস অফ নিউমোথোরাক্স। এটাই আর কি আমাদের মেইন এখানে টেক ওয়ে হচ্ছে। এটা গ্রেড আমরা 3 or 4 ইউজুয়ালি দেখি, সিভিয়ার থাকে টেনশনের ক্ষেত্রে, এবং প্রোগ্রেসিভলি ওয়ার্সেন করে, অ্যাগ্রেভেটেড বাই লাইং ডাউন অর লাইং অন এফেক্টেড সাইড, এবং চেস্ট পেইন থাকবে সাথে। চেস্ট পেইনের এইখানে যে আমরা সক্রেটিসটা চিন্তা করি, এটা সাইড থাকবে হচ্ছে যে কোনো একটা সাইড, ইউজুয়ালি ইউনিল্যাটারাল, এবং এটা অ্যাকিউট থাকবে, অ্যাকিউট অনসেট। ক্যারেক্টার হচ্ছে প্লিউরাইটিক পেইনের যেটা শার্প স্ট্যাবিং পেইন, রেডিয়েশন থাকে না, ইউজুয়ালি অ্যাগ্রিভেটেড বাই ইন্সপাইরেশন, কারণ বাতাস নিলে হচ্ছে লাঙের স্পেসটা বড় হয়ে যায়, এখানে আরও বড় হয়ে যায়, সোম্যাটিক নার্ভগুলো আরও ইরিটেটেড হয়। কাফ দিলেও হচ্ছে সেম, এখানে আর কি প্রেশার পড়ে লাংসে। তারপর হচ্ছে এফেক্টেড সাইডে শুলে তো অবশ্যই প্রেশার পড়বে, সো এটাও খারাপ। আর এখানে কোনো রিলিভিং ফ্যাক্টর নাই। কফ হচ্ছে স্ক্যান্টি মিউকাস স্পুটাম প্লাস মাইনাস থাকতে পারে, হিমোপ্টাইসিসও থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলা নট অলওয়েজ ফান, বাট এগুলো পাইলে এগুলি সিগনিফিকেন্ট আর কি, সাপোর্টিং এভিডেন্স বলা যায় আর কি এক টাইপের। সাপোর্টিং আদার এভিডেন্সের মধ্যে আছে হিস্ট্রি অফ ট্রমা, বা প্রিভিয়াসলি কোনো সার্জারি বা ইনফেকশন হয়ে থাকলে, বা কোনো প্রিভিয়াস কনকারেন্ট লাং ডিজিজ ছিল কিনা, এগুলি হচ্ছে পজিটিভ এভিডেন্স। এক্সক্লুড করতে হবে হচ্ছে ফিভার, কোনো পেরিফেরাল ইডেমা ছিল কিনা, পেরিফেরাল ইডেমা হচ্ছে সিওপিডির জন্য, ফিভার, নিউমোনিয়া, লাং অ্যাবসেস, টিবি এগুলোর জন্য, বোন পেইন এটা হচ্ছে পটস ডিজিজের জন্য, টিবি পেশেন্টের সঙ্গে কন্ট্যাক্ট বা কোনো ট্রাভেলিং হিস্ট্রি ছিল কিনা, এগুলো আর কি এক্সক্লুড করতে হবে জাস্ট রুটিনলি, এগুলো আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি মনেও করি না।
আর অন জেনারেল এক্সামিনেশন আমরা হচ্ছে ডিকিউবেটার্স অবশ্যই প্রপড আপ পজিশনে পাবো এবং লাইং অন হেলদি সাইড আর কি তারা নর্মালি থাকে। অ্যাপিয়ারেন্স অবশ্যই ডিজনিক থাকবে, শর্টনেস অফ ব্রেথ যেহেতু তাদের আছে, রেসপিরেটরি রেট এবং পালস বেশি থাকবে এবং বিপিটা কম থাকতে পারে, সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন। ওকে, এরপর হচ্ছে ইন্সপেকশনে আমরা অবশ্যই রিডিউসড এক্সপেনশন পাবো, রেস্ট্রিক্টেড পাবো, চেস্ট মুভমেন্ট পাবো এফেক্টেড সাইডে এবং ইন্টারকোস্টাল স্পেসগুলি ফুল লাগতে পারে। প্যালপেশনে হচ্ছে আমরা এক্সপেনশনটা রিডিউস পাবো, অ্যাপেক্স বিট হচ্ছে হেলদি সাইডে শিফটেড হতে পারে ডিউ টু মিডিয়াস্টিনাল শিফট, ট্র্যাকিয়াল ডেভিয়েশন থাকবে হেলদি সাইডে। ফোকাল ফ্রেমিটাস হচ্ছে রিডিউস থাকবে এফেক্টেড সাইডে, এটাও গোজ উইদাউট সেইং, যেহেতু এখানে বাতাস দিয়ে আর কি লাংয়ের স্পেসটা কমায় ফেলা হয়েছে, কলাপস আছে। আর পারকাশনের ক্ষেত্রে হচ্ছে আমরা হাইপার রেজোনেন্ট পাবো, অনেক বাতাস এফেক্টেড সাইডে। লিভার ডায়ালনেসটা অবলিটারেটেড হতে পারে যদি রাইট সাইডেড হয় এবং যদি ম্যাসিভ হয় ওটা আর কি সরাই ফেলতে পারে। অসকালটেশনে হচ্ছে আমরা ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাবো, আগেই বলছি। রেজোনেন্সও ডিমিনিশ পাবো যেহেতু ফ্রেমিটাস ডিমিনিশ ছিল। তো এই মোটামুটি আমাদের ফাইন্ডিংস। And that concludes our lecture on pneumothorax.